আসলে গাজন বা আমাদের তাঁতিদের ভাষায় চৈত্র পূজা, এখানে মূলত হচ্ছে শিবের পূজা করা হয়। আর শিবের যেহেতু প্রচুর ভক্ত আছে, ভূত প্রেত, সেই সঙ্গে তাদেরকেও ডাকা হয় আর কি। তাদেরও বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে পুজো করা হয়। তাদের মধ্যে একজন হচ্ছে ওই কবন্দ। কবন্দ অবশ্য শিবের ভক্ত কিনা সেটা কোনো শাস্ত্রে পাওয়া যায় না, কারণ এটা রামায়ণের ঘটনার থেকে এসছে। তবুও যাই হোক, সন্ন্যাসীরা কী ভেবে একে শিবের একজন শিষ্য বা ভূত হিসাবে পুজো করা হয়। আর এই পুজোর সূচনা কোথায় হয়েছিল? এটা তো পুজো আমাদের এই তালতলায় যেটা হয়, এটা অনেক বছর আগে, আমরাও আমাদের জন্মেরও আগে বাংলাদেশে যেখানে আমাদের বসতি ছিল, ব্রাহ্মণকুশিয়া গ্রাম, টাঙ্গাইল জেলাতে, সেইখানে প্রথমে এটা শুরু হয়েছিল। এখন বোধহয় 3 পুরুষ 4 পুরুষ চলছে। সেই সন্ন্যাসী বাড়ির ওরাই যখন এদেশে চলে আসে, তখন ওই ঠাকুরটুকু নিয়েই চলে এসেছিল। তারপর থেকে এখানে পুজো শুরু হয়েছে একইভাবে। এখানে কত বছর ধরে হচ্ছে? এখানে কত বছর হচ্ছে এটা বলা মুশকিল, তবে আমরা তো 68-তে এসেছি, তার 2-3 বছর পর থেকে শুরু হয়েছে। তার মানে মোটামুটি 70-71 থেকে শুরু হয়েছে। এই পুজোর বৈশিষ্ট্যটা কি একটু যদি বলেন। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে গাজনে তো বিভিন্ন রকমের আঙ্গিকে পুজো হয়। তো কবন্দের পূজাটাও বিশেষভাবে আলাদাভাবে করা হয়। একটা বিশাল মূর্তি তৈরি করা হয় এবং সেটাও একটা দর্শনীয় ব্যাপার। সেটা দেখতেও অনেকে আসে। আর তাছাড়া মানুষের বিশ্বাস, আমাদের এই তালতলার শিব বা এই কবন্দ, তাদের আশীর্বাদ নাকি খুব প্রয়োজনীয় এবং অপদেবতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসে প্রচুর লোক সকাল থেকে বিকেল পর্যন্ত পুজো দেয় আর কি। এই আকৃতিতে পুজো করা হয় কেন? মানে এইরকম ধরনের মূর্তি তৈরি হয় করা কেন? এই ধরনের যে মূর্তিটা করা হয় কেন? মূর্তিটা হচ্ছে, এটা মূর্তি যে রামায়ণে কথিত যে মূর্তিটা, সেইটাই করা হচ্ছে। এটা হচ্ছে রামায়ণে আমরা কৃত্তিবাসী রামায়ণে পাচ্ছি, তাকে বলা হচ্ছে কুম্ভক। আর রাজশেখর বসুর যেটা অনুবাদ বাল্মীকি রামায়ণ, সেখানে বলা হচ্ছে দনু। এরা রাজা ছিল কিংবা রাজপুত্র ছিল, খুব রূপবান, খুব অহংকারী ছিল। সেই অহংকারের জন্য ইন্দ্রের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল এবং ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য এগিয়েছিল। তখন ইন্দ্র রেগে মেগে ওই বজ্র নিক্ষেপ করে ওর মাথাটা বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই জন্যই কবন্দের মূর্তি তার মানে স্কন্ধে মাথাটা ঢুকে গেছে। মাথা, মুখ, চোখ, নাক, কান সবই বুকে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আর কি প্রতিমাটার। এখনকার প্রজন্ম এ থেকে কি একটা ভয়ের আতঙ্ক হতে পারে বলে মনে করছেন? আতঙ্ক আসলে এই যে ভূত বলা হয়, যেহেতু শিবের চালা হিসাবে একে দেখা হয়, সেই জন্য ভূত কল্পনা মানেই হচ্ছে মানুষের মধ্যে একটা ভয় ভীতি থাকে, আতঙ্কও থাকে। সেই হিসেবে ভূতের পুজো যেখানে হচ্ছে, এই জায়গাটা সম্পর্কেও মানুষের একটা শ্রদ্ধাও আছে, ভয় ভীতিও আছে। আপনার নাম পরিচয়? হরিপদ বসাক। আপনি একজন উদ্যোক্তা তো পুজো উদ্যোক্তা? উদ্যোক্তা না, যেহেতু এটা বারোয়ারি পুজো হিসাবে হয় এখন, কাজে আমরা ওর মধ্যে আছি গ্রামের সবার সঙ্গে। রয়েছে এবং এই পুজো কোথায় সূচনা হয়েছিল প্রথমে? এই পুজোর বৈশিষ্ট্য বলতে ধরুন, আমরা বাপ কাকাদের জ্যাঠাদের মুখে শুনেছি এটা পূর্ব বাংলায় প্রায় 150 বছর আগে, এখনকার থেকে 150 বছর আগের থেকে হতো। কিন্তু এই দেশে এসে আমরা প্রায় আজকে বাপ কাকাদের মুখেই শুনেছি প্রায় 70 বছর চলল। এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে, পুজোটা চৈত্র মাসের প্রথম দিক থেকে সন্ন্যাসীদের নিরামিষ খেতে হয়। 1 মাস নিরামিষ করি আমরা। তারপরে এই পুজোটা যখন মাসের 8 দিন 10 দিন বাকি থাকে, তারপরে আমরা এই পুজোটা শুরু করি। পুজোটা শুরু করে মানে সংক্রান্তির থেকে বৈশাখের প্রথম লাগা দিয়ে আমরা সমাপ্তি করি। এবার বৈশাখের প্রথম দিনে লাস্টে এই কবনদেবের পুজো করে। এখানে প্রতিমা কি কি বৈশিষ্ট্য রয়েছে আপনাদের? এখানে বৈশিষ্ট্য প্রতিমা বলতে ধরুন ভোলানাথ আছে, আর
মা শীতলার পূজা হয়। তারপরে ভোলানাথেরই আর এক চেলা থাকে, তার নাম হলো চেতননাথ, তাদের পূজা হয়। বা এইটা হলো পবনদেবের পূজা হয়। এই প্রতিমা কিভাবে তৈরি করেন আপনারা? এইটা আমরাই প্রথমে যখন আমার বাপ কাকারা রানিং করে সেই প্রতিমাটা ওইভাবেই থাকে। ওই বৎসর গেলে পরে ওর উপর থেকে বৃষ্টি ঝরে মাটি টাটি ধুয়ে যায়, তার উপর দিয়ে আমরা মাটি দিয়ে আমরা সংক্রান্তির দিন মাটি লাগাই। পয়লা বৈশাখে আমরা রং টং করে সেই দিন পুজোটা করি। এই মেলাটা ঘিরে হ্যাঁ। এই গ্রামের মানুষ কতটা উৎসাহ বা কতটা আনন্দ থাকেন? এই মেলাটা শুরু হলে পরে, পুজোটা শুরু হলে আমাদের গ্রামের সবাই সব জাতপাত ভুলে গিয়ে আমরা সব একাত্র মিশে সব খুব আনন্দের সাথে আমরা এই পুজোটা